লোয়েস্ট ভ্যালু 100। স্যার ওই যে রাইট এইটা সাইডের স্কেলটা, জি স্যার এটা। এটা পসিবল হইতে পারে, যেমন ধরেন এখানে যদি আপনার এই রেঞ্জে থাকে এবং এটা হচ্ছে আরো নিচে যাবে, এটা মানে সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে যে আসলে স্ট্রেস রেশিওর পার্টটা তো আপনার আসতেছে হচ্ছে ইকুইভ্যালেন্ট স্ট্রেস, তারপর এটাকে ভাগ দেওয়া হচ্ছে আপনার মডুলাস অফ রাপচার দিয়ে। এমআর দিয়ে ভাগ দেওয়া হচ্ছে। সো এটার মানে হচ্ছে যে আপনার কোয়ালিটিটা খুবই খারাপ। সেক্ষেত্রে আপনাকে কোয়ালিটি বেটার করতে হবে। একটা রাস্তা আপনি বানাচ্ছেন, ওটা 100 বারের চেয়ে কম বার গাড়ি রিপিট করলে সেখানে ফেলিওর হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে রাস্তার কোয়ালিটি খুবই খারাপ। সেক্ষেত্রে হচ্ছে আপনার ম্যাটেরিয়ালস এর প্রপার্টিস কে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, ম্যাটেরিয়ালস এর প্রপার্টিস কে ইমপ্রুভ করতে হবে। এখানে যদিও স্কেলটা আপনার 100 পর্যন্ত দেওয়া আছে, কিন্তু টু বি অনেস্ট আপনার বেশিরভাগ জিনিসই আপনি এই দিকে পাওয়া উচিত, তাই না? কারণ একটা রাস্তা আপনি যখন বানান তখন আপনি মিনিমাম 20 বছর 30 বছর একটা টার্গেট থাকে। আপনি যদি 100-200 লেভেলে কোনো রাস্তা আপনি কনস্ট্রাক্ট করেন, তো সেটার তো আপনার লাইফ সাইকেল খুবই কম হবে, মেবি 2 বছর 1 বছর। সো 1 বছর 2 বছর তো আসলে আমাদের কোন রাস্তারই লাইফ সাইকেলকে আপনার ডিজাইন করা হয় না, তাই না? সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কোয়ালিটি এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে ভারী পদার্থ থাকলে আপনি স্ট্রেস রেশিও ফ্যাক্টরকে নিচের দিকে এইদিকে থাকতে হবে, তাই না? এই জিনিসটা চেষ্টা করতে হবে। যদি আপনার এমআর এর ভ্যালু বাড়ে, তাহলে এমআর এর ভ্যালু বাড়াইতে হবে, না জি হলে স্যার। আসলে সেই ডিজাইন তো মিনিংফুল হচ্ছে না। স্যার কোনো রেসিডেন্সিয়াল এরিয়ার ক্ষেত্রে যদি করি, সেই ক্ষেত্রে তো অনেক হেভি লোডেড ভেহিকেল তো হচ্ছে সেখানে নর্মালি যাতায়াত করে না। হুম। তো সেই ক্ষেত্রে কি সেক্ষেত্রে তো ওই আপনার সেক্ষেত্রে তো আপনার 100 ওইটা আসবেও না অ্যাকচুয়ালি, তাই না? তো আপনার যখন জি স্যার। রেসিডেন্সিয়াল এরিয়া করবেন তখন আপনার ম্যাক্সিমাম গাড়ির ওজন কত হবে? এটা তো আসলে ট্রাক লেভেলেরও হবে না, তাই না? অনেক লো লেভেলের হবে। তো সেই ক্ষেত্রে এগুলো যদি লো লেভেলের থাকে, সেই ক্ষেত্রে হয়তো আপনার লাইন লাইনগুলো কখনো নিচের দিকে যাবে না, তাই না? জি স্যার। জি স্যার, কোশ্চেন এতটুকুই ছিল। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন? আপনি কি অঙ্কগুলো ট্রাই করেন বাসায় নাকি করেন না? কোশ্চেন তো থাকা উচিত ছিল। কারো কোনো প্রশ্ন না, এটা তো মানে এবার আপনারা সব বুঝে ফেলছেন অথবা আপনারা দেখেনি নাই। হ্যাঁ, আমি তো কোশ্চেন এক্সপেক্ট করতেছিলাম। দেখছেন সবাইকে অঙ্কগুলো একবার করে দেখছেন? নাকি একবারও দেখেনি নাই? দেখছিলাম স্যার। যদি দেখে থাকেন তাহলে আমাকে একটা উত্তর দেন তো, যারা দেখছে তার উত্তর দেন তো। যে এখানে একটা পেজে লেখা আছে যে আমার টোটাল ফ্যাটিক এন্ড ড্যামেজ আসছে হচ্ছে 59.232, 37.35 যোগ করে টোটাল পাইছে 96.582%। আবার পরের স্লাইডে আমি লিখছি ফ্যাটিক হচ্ছে 62.9, ড্যামেজ হচ্ছে 38.9, আসছে 101.80। হ্যাঁ, দুই রকম আসলো কেন? অঙ্ক তো একটাই ছিল, আমি দুই রকম অ্যান্সার দিলাম কেন? স্যার একটা সিঙ্গেল এক্সেল আর একটা টেন্ডেম এক্সেল। সবগুলাই কিউমুলেটিভ হবে না? আপনি যখন লাস্টে টোটাল ফ্যাটিক এন্ড ড্যামেজ ক্যালকুলেট করবেন তখন তো সবই আসবে। এই ফ্যাটিকের মধ্যে সিঙ্গেল ডাবল দুইটাই আছে, এই ড্যামেজের মধ্যে সিঙ্গেল ট্যান্ডেম দুইটাই আছে।
সবগুলো মিলে আপনার 100% কম হইতে হবে। আপনি তো আলাদা আলাদা ভাবে নিলে আপনার 200% হয়ে যাচ্ছে। তো পরের পেজটা আরেকবার দেখাবেন। তো এটার উত্তর হচ্ছে এই অঙ্কটা বইয়ে করে দেওয়া আছে, এবং এখানে যে আমি স্ক্রিনশট গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে এটা বইয়ের স্ক্রিনশট। ঠিক আছে, বইয়ে যখন করছে তখন তাদের ক্যালকুলেশনটা যোগ করে মনে হয় মোস্ট প্রবাবলি এটা আসছে 62.9 and 38.9, হচ্ছে বইয়ের ক্যালকুলেশন থেকে আসছে। আর এখানে যেটা লেখা আছে সেটা একজন হাতে লিখে এই জিনিসটা সলভ করছে, এবং হাতে লিখে সলভ করলে ভ্যারি করলো, কিন্তু তারপর এটা ওকে। কেন ওকে? কারণ হচ্ছে আপনি যখন এগুলো টান দিবেন, আপনি কতটা অ্যাকুরেটলি এগুলো টান দিতে পারতেছেন এটার উপর বেস করে একটু কম বেশি হইতে পারে। এখানে আপনি এই জিনিসটা, এই পয়েন্ট এটা কাট করলো, এখন এটা আপনি 28,000 নেবেন নাকি 27,000 নেবেন, এটার কোনো ফিক্সড কিছু নাই, তাই না? অ্যাপ্রক্সিমেটলি এখানে কোন একটা পয়েন্টে গিয়ে কাট করলো, এটা কি অ্যাকচুয়ালি কত আসছে? মেবি 17 লাখ। 17 লাখ নাকি 16 লাখ নাকি 18 লাখ নাকি 17,50,000 নাকি 16,50,000, অ্যাকুরেট কোনো রেজাল্ট নাই। সো প্রত্যেকবারে যখন এটাকে দিয়ে আপনি ভাগ করতে থাকবেন তখন দেখবেন যে আপনি যদি নিজে গ্রাফটা প্লট করেন আপনার অ্যান্সার আরেকজনের অ্যান্সার হচ্ছে ডিফারেন্ট আসবে। ঠিক আছে, তো আপনি যদি নিজে নিজে করেন, আপনার ক্লাসের সবাই যদি নিজে নিজে করেন, আপনারা 40 জন আছেন, 40 জনের 40 রকম অ্যান্সার আসা উচিত। এক্স্যাক্টলি সেম অ্যান্সার সাধারণত আসবে না। ঠিক আছে, কিন্তু এটা এত বেশি ভ্যারি করবে না যে একজনের আসছে 80% আরেকজন আসছে 100%, এরকম হবে না, কিন্তু একটু কম বেশি হবে। আমি যদি পরীক্ষার সময় দেখি যে আপনারা সবাই সেম সেম রেজাল্ট দিচ্ছেন, তার মানে কি এদের আপনারা কপি পেস্ট করছেন বা অন্য কিছু করছেন। ঠিক আছে, সবার যদি একই জিনিস আসে তখন ওইটা বুঝাই যায় যে আসলে আপনাদের অ্যাপ্রোচের মধ্যে মেবি কোনো সমস্যা আছে। ঠিক আছে, কারণ একই অঙ্ক আমি যখন প্লট করব, আমি যখন আমারটাতে দেখবো, এবং সবাই যে একই সাথে 47,000 ধরবো, নট নেসেসারি, তারপরে ডিসকাশন করে করতেছে, তাই না? তো একটু কম বেশি হবে, একটু কম বেশি হবে, এটাই অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে আমি পরের টপিকে প্রসিড করব। চার্ট গুলা খেয়াল করবেন, চার্ট গুলা এক একটা এক এক কন্ডিশনের জন্য। আপনার যেই কন্ডিশন পড়বে আপনি সেই কন্ডিশনের জন্য যেই রাইট চার্ট সেটা খুঁজে বের করতে হবে। যে কোনোটা নিলেই হবে না। আপনি এরোশন ফ্যাক্টরের জন্য ডাবল জয়েন্ট কনক্রিট শোল্ডার হলে এইটা, নো ডাবল কনক্রিট শোল্ডার হলে এইটা, ডাবল নো কনক্রিট হলে এটা, নো ডাবল নো কনক্রিট হলে এটা। সো কোন চার্টটা আপনি ইউজ করতেছেন আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, স্যার ঠিক আছে, আর মনে হয় কারো বলেন। স্যার ওই যে আপনি স্যার আমাদের প্রিভিয়াস লেকচারে বলেছিলেন যে অনেক সময় ওই যে ইউটিলিটি লাইনের জন্য আহ, দুইটা রিজিড পেভমেন্টের মাঝে আমাদের হচ্ছে একটা গ্যাপ রাখা হয়, সেটাতে অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে কাস্টিং করা হয় বা কিছু, অনেক বড় একটা গ্যাপ রাখা হয়। কিন্তু স্যার আশেপাশে মানে আমাদের এখানে অনেক জায়গায় দেখেছি যে কয়েক জায়গায় রিজিড পেভমেন্ট আছে, বাট ওই দুইটা রিজিড পেভমেন্ট আলাদা আলাদা ভাবে ওরা কাস্টিং করছে, আলাদা আলাদা ভাবে বসে, মাঝখানে গ্যাপ
হচ্ছে মাত্র স্যার খুবই কম, বা আরো কম। এত কম দিচ্ছে কেন স্যার? আপনি তো স্যার আরো অনেক বড় গ্যাপের কথা বলেছিলেন। ওরা ওইটা স্যার কনসিডার করে নাই, ওরা ইউটিলিটি ওয়ার্কের জন্য ওটাকে কনসিডার করে নাই। পরে যখন ইউটিলিটি ওয়ার্ক চেঞ্জ করা লাগবে তখন ওরা মেবি কনক্রিটটাকে ভেঙে করবে। তা আপনার মানে স্যার অ্যাপ্রোচটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ বলেন। স্যার মানে পেভমেন্ট গুলো কন্টিনিউয়াস না, এক একটা পেভমেন্ট 15 ফিট 20 ফিটের মতো, এরপরে 5 ইঞ্চি গ্যাপ, তারপরে আরেকটা পেভমেন্ট, এরকম করে করছে। মানে লেন্থের কথা বলতেছেন? জি স্যার। এবং কি এটা একটা এরকম 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 ডিফারেন্ট? কিন্তু পেভমেন্ট গুলো স্যার হ্যাঁ। কন্টিনিউয়াস না, একটা পেভমেন্ট যদি 15 ফিট হয়, এটার পরে হচ্ছে একটু গ্যাপ রাখা, এরপর হুম। আরেকটা পেভমেন্টে শুরু হয়েছে, মানে প্রত্যেকটা পেভমেন্ট আলাদা করে। আচ্ছা, সো এটা আমার কোন কথার সাথে কনফ্লিক্ট করতেছে? না স্যার, মানে এইভাবে যদি করে, এইভাবে করলে যদি আমার কোনো একটা পেভমেন্টের নিচে ইউটিলিটি কাজ করতে হয় তাহলে সুবিধা হয় না? আমার শুধু ওইটুকু পেভমেন্ট ভেঙে নিলেই হচ্ছে। কিন্তু আপনি তো বলেন কোনো জায়গা রাখে নাই, 5 ইঞ্চির জায়গা So, বললেন না? দুইটা পেভমেন্টের মাঝে, মানে একটা পেভমেন্ট তো 15 ফিট, ওইটা হ্যাঁ। হচ্ছে এটার আগে পরেরটার সাথে কন্টিনিউয়াস না, তো আমি হচ্ছে এই 15 ফিটের একটা পেভমেন্ট ভেঙে দিতে পারি। হ্যাঁ, তা ভাঙতে পারেন, কিন্তু ওইটাতে মানে ওই যে ডাবল বার গুলাকে আপনি কিভাবে কি করবেন? ডাবল বার গুলাতে আবার ইয়া করা লাগবে। নাহলে একটা ছবি দেখাইছিলাম, আপনারা যদি মনে করতে পারেন। এই যে ডিপেন্ড করে আপনার লোডের উপরে, লোড ডিস্ট্রিবিউশনের উপরে, কত ভারী গাড়ি যাচ্ছে এগুলোর উপর ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে। কিন্তু মানে এই জয়েন্টটা মেনলি দেওয়া হয় আসলে ওই পার্সপেক্টিভ থেকে, যে আপনি এখানে অ্যাপ্রোচ স্ল্যাব যদি থাকে, লিফ স্ল্যাব এরকম থাকে, তাদের মধ্যে যদি কোনো কানেকশন না থাকে তাহলে একটু ডিফ্লেকশনটা এদিকে একটু বেশি হয় আর কি। তো এটাকে অ্যাভয়েড করার জন্য ডাবল বার কনসেপ্টটা আসছে, লোড ট্রান্সফারের ডিভাইস। এটার কাজই হচ্ছে আপনার যাতে এই দুটা ইকুইভ্যালেন্ট ইয়াতে থাকে। এটা যদি আপনি না দেন তাহলে যে একটু ইয়া হবে, এখানে একটু বেশি একটু ঝাঁকুনি খাবে, ডিপেন্ডিং অন দা লোড অফ দা ভেহিকল। রেসিডেন্সিয়াল এরিয়াতে করা, তো এখানে তো হয়তো বড় গাড়ি কম যায়, এই জন্য হয়তো এইভাবে হ্যাঁ, করছে। সেই জন্য করা নেই। ঠিক আছে, রেসিডেন্সি এরিয়াতে ডাবল বারের কানেকশন দেয় নাই, কারণ এখানে যেহেতু আপনার গাড়ির লোড এমনিতেই কম হবে, ওখানে নিশ্চয়ই আপনার মানে কোনো ট্রাক বা বাস যাবে না। শুধু গাড়ির জন্য চিন্তা করলে সেই জন্য তারা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে করছে। যদি এখন তাদের ইউটিলিটি লাইন চেঞ্জ করা লাগে, মেবি তারা একটা স্ল্যাব ভাঙে সেটা করতে পারবে। কোথায় করছে এটা? আপনাদের কোন এরিয়ার কথা বলতেছেন শুনি? স্যার ড্যামরার এইদিকে। ড্যামরা। নাইমুলেরও কি একই এরিয়া, নাকি আপনি অন্য এরিয়ার কথা বলছিলেন? না স্যার, আমি ওটাই বলেছিলাম আর কি, আচ্ছা, সেম কোশ্চেন ঠিক ছিল আছে, স্যার। ঠিক আছে। ওকে স্যার। ওকে, তাহলে আমরা প্রসিড করি। ঠিক আছে, তাহলে আমরা প্রসিড করি। আচ্ছা, আজকে আমরা তো আজকে আমরা প্রসিড করব। আমরা প্রথমটা দেখেছিলাম আস্থর ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন, এ কয়টা দেখলাম।
আমরা পিসিএ মেথড, পোর্টল্যান্ড সিমেন্ট অ্যাসোসিয়েশন মেথডে রিজিড পেভমেন্ট ডিজাইন। আজকে আমরা আস্থর রিজিড পেভমেন্ট ডিজাইন ফার্স্টে দেখব, এবং এটা দেখার পরে আস্থর ডিজাইনের উপর বেস করে আরো কতগুলো অঙ্ক করব। ঠিক আছে, সো আস্থর ফ্লেক্সিবল আগে শিখেছিলাম, পিসিএ মেথড শিখলাম, আজকে হচ্ছে আস্থর রিজিড পেভমেন্ট ডিজাইন করব, শিখবো। অনেকটা ফ্লেক্সিবল যেরকম সেরকমই, জাস্ট হচ্ছে আপনার নোমোগ্রাফ গুলো ডিফারেন্ট, টার্মিনোলজি গুলো ডিফারেন্ট। ঠিক আছে, কিন্তু কনসেপ্টটা মোটামুটি সেম। আর এটা শেষ করার পরে আমাদের গোল হচ্ছে যে আস্থর ডিজাইনের উপর বেস করে আমরা কতগুলো ভ্যারিয়েশনের অঙ্ক দেখব। পেভমেন্ট ডিজাইনের আমরা তো জাস্ট যেই একটাই করে অঙ্ক করতেছি, এই অঙ্কটা হচ্ছে জাস্ট একটা ডিজাইন অঙ্ক। এটাকে কিভাবে আপনি মানে বিভিন্ন ভ্যারিয়েশন দেখাতে পারেন সেগুলোর উপরে কতগুলা ম্যাথ ট্রাই করব। হ্যাঁ, তো এটা আমরা মেইনলি পড়ছি হচ্ছে ম্যানারিং এর বই থেকে, প্রিন্সিপাল অফ হাইওয়ে ইঞ্জিনিয়ারিং মনে হয় বইটার নাম। হ্যাঁ, তো এটার 4th চ্যাপ্টার, এখানে পেভমেন্ট ডিজাইন সম্পর্কে বলা আছে। এই চ্যাপ্টারের পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, সো এই বইয়ে ওই আমরা যে আস্থর আগের ডিজাইনটা করছি সেটাও আছে। ঠিক আছে, সেটাও আছে। যদি দেখে আসি একবার, এই যে এই ইকুয়েশনটা এইটার আমাদের ফ্লেক্সিবল পেভমেন্টের আস্থর ইকুয়েশনটা ছিল, এবং এইটার উপর বেস করে হচ্ছে আমরা এই নোমোগ্রাফটা ইউজ করেছিলাম। ঠিক আছে, এই নোমোগ্রাফটা ইউজ করেছিলাম তখন। ঠিক আছে, তো এখন আমরা এটারই কন্টিনিউয়েশনে হচ্ছে রিজিড পেভমেন্টের করব। রিজিড পেভমেন্টের জন্য আমার আস্থর ডিজাইনে একই রকম একটা ইকুয়েশন আছে। সো এটা হচ্ছে ইকুয়েশনটা। ঠিক আছে, W18 এর লগারিদম, তারপর অনেকবার টার্মিনোলজি আছে, ZR S0 প্লাস 7.35 log the PSI divided by 3, 1 plus 1.624 10 to the power of 7 divided by D plus 1 to the power 8.46 plus 4.22 minus 0.323 TSI log 10 ব্র্যাকেটের মধ্যে S prime C CD D to the power 0.75 minus 1.32 215.63 J second bracket D to the power 0.75 minus 18.42 divided by EC divided by K to the power 0.25। এটা বিশাল একটা ইকুয়েশন। আমাদের জানতে হবে কোনগুলা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। ঠিক আছে, কোনগুলার ভ্যালু আমাদের জানা থাকা লাগবে। সো W18 এটা হচ্ছে আমাদের 18 কিপ ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড ESAL। ঠিক আছে, 18 তে কনভার্ট করে নিয়েছে। ZR reliability, Z statistics from the standard normal curve, S0 overall standard deviation of traffic, এই দুটো আগেও ছিল। D টা কি PCC slab thickness in inches। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার স্ল্যাবের থিকনেস। পোর্টল্যান্ড সিমেন্ট কনক্রিটের যে স্ল্যাবটা আমি বানাবো সেটার থিকনেস কত হবে D। তারপর TSI হচ্ছে পেভমেন্ট টার্মিনাল সার্ভিসিবিলিটি ইন্ডেক্স। ডেল্টা PSI ছিল হচ্ছে আপনার ডিফারেন্সটা, ইনিশিয়াল কত মাইনাস ফাইনাল কত, তার ডিফারেন্সটা হচ্ছে ডেল্টা PSI, লস ইন সার্ভিসিবিলিটি ফ্রম দ্য টাইম when the pavement is new until it reaches its TSI। তাহলে এখানে দুইটাই কাজে লাগতেছে, ডেল্টা PSI টাও কাজে লাগতেছে, TSI টাও কাজে লাগতেছে। TSI কিন্তু আমার ফ্লেক্সিবল পেভমেন্টটাতে ছিল না। ঠিক আছে, ফ্লেক্সিবল পেভমেন্টটাতে শুধু ডেল্টা PSI ছিল। এরপর হচ্ছে S prime C concrete modulus of rupture in pound per inch square। CD drainage coefficient, CD হচ্ছে drainage coefficient। J হচ্ছে load transfer coefficient। EC concrete modulus of elasticity in pound per inch square। K হচ্ছে modulus of subgrade reaction, অর্থাৎ আমার
স্ল্যাবের নিচে যেই সাবগ্রেডটা থাকবে তার রিঅ্যাকশনটা কত হবে ইসিআই তে, ঠিক আছে। সো প্রত্যেকটা টার্মিনোলজি সম্পর্কে আপনার এখানে বর্ণনা দেওয়া আছে এবং আমার এই ইকুয়েশনটার উপর বেস করে আমাদের যেই নোমোগ্রাফ সেটার ছবিও আমাদের দেওয়া আছে, আমরা ছবিটা দেখে আসি। হচ্ছে আমার ছবিটা, সো এটা এক পেজে আপনার আটে নাই, 2 পেজে দেওয়া হয়েছে ছবিটা, ঠিক আছে। সো এখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফে অনেকগুলো লাইন আছে, ঠিক আছে। তারপরে 2 ডিরেকশনে 2টা ভ্যালু দিছে, একটা হচ্ছে এফেক্টিভ মডুলাস অফ সাবগ্রিড রিঅ্যাকশন কে, এখানে একটা ভ্যালু আছে, আর আপনার কনক্রিট ইলাস্টিক মডুলাস ইসি এর ভ্যালু হচ্ছে এই লাইনগুলোর মাধ্যমে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে কনক্রিটের মডুলাস অফ রাপচার, তারপর ট্রানজিশন লাইন, তারপর হচ্ছে লোড ট্রান্সফার কোএফিসিয়েন্ট জে এর ভ্যালু দেওয়া আছে এখানে, আরেকটা ট্রানজিশন লাইন, ড্রেনেজ কোএফিসিয়েন্ট সিডি এর ভ্যালু দেওয়া আছে, আরেকটা ম্যাচ লাইন দেওয়া আছে। এই ম্যাচ লাইনটার কাজ কি? ম্যাচ লাইন হচ্ছে পরের পেজের ওখান থেকে শুরু হবে, পরের পেজের এখান থেকে শুরু হবে, ঠিক আছে। তো পরের পেজে আসলাম, পয়েন্টে কাট করব, তারপরে আমার এখানে ডিজাইন স্ল্যাব থিকনেস, ঠিক আছে, আমার থিকনেস 5 ইঞ্চি থেকে শুরু করে 14 ইঞ্চি পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে। এরপর এটার উপর বেস করে আমি হচ্ছে ইএসএল এর ভ্যালু এখান থেকে পাবো, ইএসএল এর ভ্যালু, ঠিক আছে। এখান থেকে শুনতে পাচ্ছেন না আপনারা? হ্যালো হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি, জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার বলছি তাহলে। সো এখানে আমার ম্যাচ লাইন আগের পৃষ্ঠা থেকে যেটা ভ্যালুটা পাবো সেটা থেকে ক্রস করবো, আমি আবার বলবো, এটা জাস্ট ইনিশিয়ালি বলতেছি, ঠিক আছে। আমি জাস্ট ইনিশিয়ালি বলতেছি, অঙ্ক করার সময় আবার দেখাবো, ঠিক আছে। সো এখান থেকে ডিজাইন সার্ভিসিবিলিটি লস দিয়ে আমি এই গ্রাফটাতে আসলাম, এই এক্সিসটাতে আসলাম, এখান থেকে আমার থিকনেস, স্ল্যাবের থিকনেস কত হবে ডি, সেই অনুযায়ী আমি সেই লাইনে যাব, তারপরে নিচে নামবো, নিচে নামার পরে আমার নেক্সট কাজ হচ্ছে আপনার W18 এর সাথে আমি কানেক্ট করব। W18 হচ্ছে কি আপনার কতগুলা রিপিটেশন হবে, ইএসএল এর ভ্যালু কত হবে, ঠিক আছে, সেটা মিলিয়নসে দেওয়া আছে। এরপরে আমার আরেকটা ট্রানজিশন লাইন আছে, নেক্সট ট্রানজিশন লাইনে দিয়ে আমি হচ্ছে ওভারঅল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং লাস্ট হচ্ছে রিলায়েবিলিটি পাবো, ঠিক আছে। ফ্লেক্সিবল পেভমেন্ট শুরু হয়েছিল রিলায়েবিলিটি দিয়ে, এদিক থেকে শুরু হয়েছিল, রিলায়েবিলিটি, এস নট, তারপরে আপনার W18 এগুলা দিয়ে তারপরে প্রসিড করছিল। এখানে এগুলো হচ্ছে নিচের দিকে আছে, আপনি যে কোনো দিক থেকে শুরু করতে পারেন, আপনার যদি এইদিকে ভ্যালু দেওয়া থাকে আপনি এদিক থেকে আসতে পারেন, ঠিক আছে। তারপরে ওই দিকের ভ্যালু দেওয়া থাকলে ওই দিক থেকে আসতে পারেন। আলটিমেটলি আপনি কি বের করতে চাচ্ছেন এর উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি স্ল্যাবের থিকনেস বের করতে চান এই নোমোগ্রাফটা দিয়ে, তাহলে আপনাকে 2 দিক থেকে আসতে হবে, এদিক থেকে আপনার আসতে হবে, এদিক থেকে আসে আপনি এখানে কোন পয়েন্টে কাট করতেছেন, আর এদিক থেকে আপনার আসতে হবে হচ্ছে ডিজাইন সার্ভিস লস, ড্রেনেজ কোফিসিয়েন্ট, তারপর আরো কি কি যা আছে, মডুলাস অফ রাপচার, হ্যাঁ, লোড ট্রান্সফার কোফিসিয়েন্ট, এগুলো দিয়ে এখানে আসতে হবে। তারপরে এইখান থেকে আপনি হচ্ছে স্ল্যাবের থিকনেসটা পাবেন, যদি আপনার স্ল্যাবের থিকনেস বের করা হচ্ছে গোল হয়ে থাকে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি আপনার স্ল্যাবের থিকনেস হয় তাহলে এইভাবে আসবেন। যদি আপনার ট্রাফিক বের করা গোল থাকে তাহলে স্ল্যাবের থিকনেস আপনি অলরেডি জানেন, এখান থেকে এদিকে আসবেন, আবার এদিক থেকে এদিকে আসে, এখান থেকে এই ভ্যালুটা, অর্থাৎ যেই ভ্যালুটাকে আপনি বের করতে চাচ্ছেন সেটাই হচ্ছে আপনার ফাইনাল পয়েন্ট হবে। বাকিগুলোকে আপনি 2 দিক থেকে অ্যাপ্রোচ করতে পারেন, আপনি বাম থেকে ডানে যেতে পারেন, ডান থেকে বামে আসতে পারেন, ঠিক আছে। তো জিনিসটা সহজ, কঠিন না, জাস্ট হচ্ছে আপনাকে স্টেপ গুলা ফলো করতে হবে এবং প্রত্যেকটা ভ্যারিয়েবল সম্পর্কে আপনার জানা থাকা লাগবে, প্রত্যেকটা ভ্যারিয়েবল সম্পর্কে আপনার
জানা থাকা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা ভ্যালুগুলা দেখে আসি। W18 এটা আমরা 18 দিয়ে single axle load, it is the same concept discussed for flexible pavement design. So ESL যেভাবে ক্যালকুলেট করে একইভাবে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ZR আমরা অলরেডি দেখে আসছি রিলায়েবিলিটি, ঠিক আছে? রিলায়েবিলিটি একটা statistical term. It is the probability that serviceability will be maintained at adequate levels from a user's point of view throughout the design life of the facility. ঠিক আছে? এবং এটার ভ্যালু, হ্যাঁ, এটার ভ্যালু আমাদের পেমেন্টের জন্য একই। আমরা দেখে আসি কোথায় আছে টেবিল 4.4, এই যে টেবিল 4.4, ঠিক আছে? টেবিল 4.4 হচ্ছে এটা, এবং তার আগে আরেকটা কি জানি ছিল, ইকুয়েশন 4.4, ইকুয়েশন 4.4 তে এইটাই। সো এইটা এবং টেবিলের উপর বেস করে ভ্যালুগুলোকে বের করতে বলছে, ঠিক আছে? এই যে এই টেবিলটা রিলায়েবিলিটির সাথে জেডার এর সম্পর্ক। যেমন আপনি রিলায়েবিলিটি কত যাচ্ছেন, মেবি যাচ্ছেন 95%। আগের একটা অঙ্কে মনে দেখাইছিলাম যে to be 95% confident that the pavement will remain at or above its TSI R95 for using equation figure 4.7, ZR value will be কত? So এটা হচ্ছে 90 এর জন্য এত, 91 এর জন্য এত, 92 এর জন্য এত, 3 এর জন্য এত, 4 এর জন্য এত, 95 এর জন্য এত, মাইনাস 1.645, মাইনাস 1.645, ঠিক আছে? একইভাবে বাকিগুলোর জন্য বের করতে পারবেন। নেক্সট হচ্ছে S0 ওভারঅল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? এটাও আপনার S0 takes into account designers inability to accurately estimate the future 18 Cape equivalent single axle load. So আপনি যেটা ট্রাভেল ডিমান্ড ফোরকাস্ট করবেন সেটাই যে আপনার অ্যাবসলিউট ভ্যালু হবে নট নেসেসারিলি, তাই না? সো এখানে আপনার একটা হচ্ছে আপনার আনসার্টেনিটি আছে, ঠিক আছে? তো সেটার কারণে হচ্ছে আপনার ওভারঅল স্ট্যান্ডার্ড এই ডেভিয়েশনটা আপনার ইউজ করা হচ্ছে, and the statistical error in the equations resulting from variability of materials and construction practices. যেসব আনসার্টেনিটি আছে সেগুলোকে আপনার ক্যাপচার করার জন্য, আমার ফাইনাল ইকুয়েশনটাতে ক্যাপচার করার জন্য এই S0 টার্মটা ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? নেক্সট এখানে চার্টগুলো দেওয়া আছে, চার্টগুলো আমরা একটু পরে ব্যবহার করব। TSI, Terminal Serviceability Index, is the point which the pavement can no longer perform in a serviceable manner. Delta PSI হচ্ছে ইনিশিয়াল আর ফাইনালটার ডিফারেন্স। S prime C হচ্ছে কনক্রিটের মডুলাস অফ রাপচার। It is a measure of the tensile strength of the concrete and is determined by loading a beam specimen at the third points to failure. The test method is ASTM C78. So আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে অথবা সলিড মেকানিক্সে অনেকগুলা অঙ্ক করে আসছি, অনেকগুলা এক্সপেরিমেন্ট করে আসছি, যদি এটা মনে হয় না করছি, ঠিক আছে? সো একটা বিম ক্রিয়েট করে আমরা থার্ড পয়েন্ট এটাকে ফেল করাই, হ্যাঁ, কি পরিমাণ লোড নিতে পারতেছে, ঠিক আছে? Because concrete gains strength with age, the average 28 days strength is used for design purpose. Typical values are এত। CD drainage coefficient, আমাদের ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য ড্রেনেজ কোএফিসিয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট ছিল, এটাতেও অতটা আপনার ইম্পর্টেন্ট না, কিন্তু তারপরে এটার একটা ভ্যালু আপনার ইউজ করা হয়, এবং যদি খুব বেশি আপনার জানা না থাকে তাহলে ভ্যালু আপনারা 1 ইউজ করতে পারেন, যে কোনো এফেক্ট নাই। It is slightly different from the value used in flexible pavement design. In rigid pavement design, it accounts for the drainage characteristics of the subgrade, অর্থাৎ নিচের যেই লেভেলটা আছে ঠিক স্ল্যাবটার নিচে তার ড্রেনেজ ক্যারেক্টারিস্টিক্স আসলে ইন্ডিকেট করতেছে। ভ্যালু অফ 1 ফর দ্য ড্রেনেজ কোএফিসিয়েন্ট রিপ্রেজেন্টস আ ম্যাটেরিয়াল উইথ গুড ড্রেনেজ ক্যারেক্টারিস্টিক্স। যদি 1 হয় তাহলে ভালো, স্যান্ডি ম্যাটেরিয়াল টাইপের, তাই না? স্যান্ডি হচ্ছে আপনার বেশি ড্রেনেজ ক্যারেক্টারিস্টিক্স শো এক্সিবিট করে রাদার দেন আপনার অন্যগুলোর টাইপ চেয়ে। Soil less than ideal drainage characteristics will have drainage coefficient less than 1.
যে হচ্ছে লোড ট্রান্সফার কোএফিসিয়েন্ট, একটা থেকে আরেকটাকে যে লোড ট্রান্সফার করে, is a factor that is used to account for the ability of pavement to transfer load from one PCC slab to another, অর্থাৎ একটা থেকে আরেকটাতে যে লোডটা ট্রান্সফার করে, ঠিক আছে, যেটা একটু আগে দেখলাম, যেটাকে আমরা স্মুথ করার জন্য ডাবল বারটা ইউজ করি, to another across the slab joints. Many rigid pavements have double bars across the joints to transfer loads between slabs. Pavements with double bars at the joints are typically designed with a J value of 3.2. যদি ডাবল বার থাকে তাহলে 3.2 হয়, যদি না থাকে তাহলে ভ্যালুগুলো ভ্যারি করে, সেটা মনে একটা আপনার চার্টের মাধ্যমেও দেওয়া আছে মনে হয়, ঠিক আছে। আচ্ছা, ইসি হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি ফর কনক্রিট, is derived from the stress strain curve as taken as elastic region. এটা মনে হয় আপনারা কনক্রিটের জন্য করেছেন। The modulus of elasticity is also known as Young's modulus. Typical values of EC for Portland cement concrete are between 3 to 7 million pound per inch square. সবগুলার একটা পরিচয় দিচ্ছে এবং আইডিয়াল ভ্যালুগুলো বলে দিচ্ছে। কে হচ্ছে modulus of subgrade reaction. It depends upon several factors including the moisture content and density of soil. নিচে যেটা আছে সেটা ডেনসিটি কেমন, সয়েলটার ময়েশ্চার কন্টেন্ট কিরকম। It should be noted that most highway agencies do not perform testing to measure the K value of the soil. At best, the agency will have the CBR value, California Bearing Ratio, এটাও সয়েলের একটা প্রপার্টি, এটা আমরা আমাদের ল্যাবে বের করব। এটা আপনার সয়েলটার স্ট্রেংথ সম্পর্কে অনেক আইডিয়া দেয়। অ্যাকচুয়ালি সিবিআর এর এই টেস্টটা আপনার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার ল্যাবেও থাকতে পারতো অথবা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার ল্যাবেও থাকতে পারতো। Typical values of K range from 100 to 800 pound per inch cube. The table 4.9 indicates the relationship between CBR and K values. So, আমার যদি এক্সপেরিমেন্টালি আমি সিবিআর ভ্যালু বের করি আমার সাবগ্রেডের, ঠিক আছে, তাহলে সেখান থেকে আমি কে এর ভ্যালুর একটা আইডিয়া পেতে পারি। এখানে এম্পিরিক্যাল ভ্যালু দেওয়া আছে যে আমার সিবিআর ভ্যালু যদি 2 এর কাছাকাছি হয় তাহলে আমার কে এর ভ্যালু 100 পিসিআই হবে, 10 হইলে 200 হবে, 40 হইলে 420 হবে, 100 হইলে 800 হবে, এরকম একটা রিলেশনশিপ ওরা দাঁড় করাইছে। সো যদি কে এর ভ্যালু আমার আলাদাভাবে এক্সপেরিমেন্ট করে বের করা পসিবল না হয়, আমরা সিবিআর ভ্যালুটা থেকে এটা বের করতে পারবো, ঠিক আছে। একই রকম ভাবে এটার সাথে যেহেতু রিলেভেন্ট আসলো, আমি আরেকটা জিনিসও বলে আসি যে ফ্লেক্সিবল পেভমেন্টের সময়ও এরকম যখন আমরা সবগুলার পরিচয় দেখছিলাম, সো W18 সেম, জেডটা মোটামুটি সেম, তারপরে এস নট, এসএন তো স্ট্রাকচারাল নাম্বার, এই যে এমআর সয়েল রেজিলিয়েন্ট মডুলাস যেটা আমরা গতবার ইউজ করেছিলাম, ঠিক আছে, সেটার সাথেও সিবিআর একটা সম্পর্ক আছে। এমআর যদি অনেক ক্ষেত্রে সয়েলের মডুলাস রেজিলিয়েন্ট যেটা হচ্ছে আমার এইভাবে বের করা লাগে, আস্তর টেস্ট মেথড T274, হ্যাঁ, এটা যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা একটু মানে ট্রিক করে এটা বের করতে পারি যে মেজারমেন্ট অফ রেজিলিয়েন্ট মডুলাস ইজ নট পারফর্মড বাই অল ট্রান্সপোর্ট এজেন্সি, therefore a relationship between MR and the California bearing ratio has been determined. সিবিআরটা যেহেতু সবাই টেস্ট করে এই জন্য সাধারণত সিবিআরটা মাপা হয়, সেখান থেকে এমআর এর ভ্যালু বের করার একটা আপনার ইকুয়েশন ডেভেলপ করা হয়েছে। ইকুয়েশনটা হচ্ছে এরকম যে এমআর হবে হচ্ছে 1500 ইন্টু সিবিআর, মানে সিবিআর এর ভ্যালু যেটা আসবে, ঠিক আছে, সেটাকে 1500 দ্বারা মাল্টিপ্লাই করে হচ্ছে আমি এমআর এর ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে। এটা হচ্ছে আমার নাম কি ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনের সময় এমআর যদি সরাসরি আমার জানা না থাকে, আমরা সেখানে ইনপুট হিসেবে নিয়েছিলাম, কিন্তু আসলে তো ইনপুটটা আসবে কোথেকে, কোথাও না কোথাও তো মেজার করা লাগবে, তাই না। আমরা যতগুলো ইনপুট ভ্যালু বলতেছি আইদার একটা এক্সপেরিমেন্টাল আপনার এক্সপেরিমেন্টাল ওয়েতে ম্যাটেরিয়ালের প্রপার্টি গুলো বের করা লাগতেছে অথবা আমার জানা থাকা লাগতেছে, তাই না, কোথেকে জানবো। সো যদি এরকম আমার একটা নতুন জায়গার সয়েলের রেজিলিয়েন্ট মডুলাস বের করা লাগে তাহলে আমরা সেই জায়গার সয়েলের সিবিআর টেস্ট যদি করতে পারি, সিবিআর টেস্ট থেকে আমরা এমআর এর ভ্যালু রিলেশনশিপটা থেকে বের করতে পারবো। এবং এখানে বলা আছে যে আমার রেঞ্জ বলা আছে যে 750 থেকে 3000 মতো হয়ে থাকে, ঠিক আছে, 750 থেকে 3000। সো আমরা মোটামুটি ইকুয়েশনের সবগুলা টার্ম সম্পর্কে দেখলাম। এরপরে অঙ্কে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখে আসি যে এখানে কতগুলো চার্ট আছে। এই চার্টগুলো ফ্লেক্সিবল পেভমেন্টের ডিজাইনের সময় ছিল
ঠিক আছে। সো এখানে বলা হচ্ছে এক্সেল ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর, এক্সেল লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর। যদি আমার ওই যে লোড দেওয়া থাকে, এক্সেল লোড দেওয়া থাকে, এবং রিজিড পেভমেন্টের জন্য ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর কিন্তু ফ্লেক্সিবল এর চেয়ে ডিফারেন্ট হবে। আগে যখন ফ্লেক্সিবলটা করেছিলাম তখন ফ্লেক্সিবলের জন্য আমার আলাদা আলাদা চার্ট ছিল, এখন আলাদা চার্ট। তো এখানে এই চার্টটা হচ্ছে এক্সেল লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর ফর রিজিড পেভমেন্ট, সিঙ্গেল এক্সেল এন্ড টিএসআই অফ 2.5। তাহলে এখান থেকে আমরা এক্সেল লোড যদি জানা থাকে সেখান থেকে বিভিন্ন স্ল্যাব থিকনেস এর জন্য আপনার ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর কত হবে বের করতে পারবেন। ঠিক আছে, দেখেন 18 এর জন্য সবগুলো 1 আসছে, 18 এর জন্য সবগুলো 1 আসছে। 18 থেকে যত বেশি হবে 1 এর চেয়ে বেশি হবে, 18 থেকে যত কম হবে 1 এর চেয়ে কম। ঠিক আছে, এটা ছিল প্রথম টেবিল। এবং এটা কোথা থেকে নেওয়া হয়েছে, সোর্স দেওয়া আছে, আস্থো গাইড ফর ডিজাইন অফ পেভমেন্ট স্ট্রাকচারস, the American Association of State Highway and Transportation Official, that is ASTHO, Washington DC, 1993, used by permission। ঠিক আছে, একই রকম ভাবে পরের টেবিলটাও আপনার ট্যান্ডেম এক্সেল এর জন্য সবকিছুই সেম, খালি এটা ট্যান্ডেম এক্সেল, আগে ছিল সিঙ্গেল এক্সেল, এটা হচ্ছে ট্যান্ডেম এক্সেল। ঠিক আছে, তারপরে পরে আরো আছে মনে হয়, এবার হচ্ছে ট্রিপল এক্সেল। ট্যান্ডেম বলতে দুইটা এক্সেল বোঝাচ্ছিল, এখন হচ্ছে তিনটা এক্সেল। তিনটা এক্সেলের জন্য 3 নম্বর চার্টটা দেওয়া আছে। ঠিক আছে, এই তিনটা চার্ট আমার দেওয়া আছে। এখানে আরেকটা চার্ট যে সিবিআর এর সাথে কি এর ভ্যালু দেওয়া আছে। এখন এগুলো যদি আমার জানা থাকে, এগুলোর উপর বেস করে আমরা এক্সাম্পলটা দেখি, এক্সাম্পলটা থেকে দেখি যে আসলে কিভাবে এরা ভ্যালুটা বের করবে। ঠিক আছে, এক্সাম্পল দেখলে আরো সহজে বোঝা যাবে। তো এখানে আমাদের এক্সাম্পলটার মধ্যে বিভিন্ন ভ্যালু দেওয়া আছে, যেমন আমার রিঅ্যাকশন, মডুলাস রিঅ্যাকশন দেওয়া আছে, যে সাবগ্রেডের মডুলাস রিঅ্যাকশন হচ্ছে 72 পাউন্ড পার ইঞ্চি কিউব। ঠিক আছে, ইসি মডুলাস অফ ইলাস্টিসিটি ভ্যালু দেওয়া আছে 5 × 10⁶ psi। এস প্রাইম সি এর ভ্যালু দেওয়া আছে 650 psi। জে, যে হচ্ছে লোড ট্রান্সফার কোএফিসিয়েন্ট, আগেটা ছিল মডুলাস কনক্রিটের মডুলাস অফ রাপচার, এটা হচ্ছে লোড ট্রান্সফার কোএফিসিয়েন্ট। জে এর ভ্যালু দেওয়া আছে 3.2। ড্রেনেজ কোএফিসিয়েন্ট দেওয়া আছে 1। ঠিক আছে, স্নটের ভ্যালু দেওয়া আছে কত, 0.29। রিলায়েবিলিটি 95%, তাহলে জেড এর ভ্যালু হবে -1.645, টেবিল থেকে পাচ্ছি। ডেল্টা পিএসআই ইনিশিয়ালটা দেওয়া আছে 4.2, টার্মিনালটা দেওয়া আছে 2.5, দুইটা ডিফারেন্স দিয়ে পাচ্ছি 1.7। টোটাল লোড দেওয়া আছে 5.1 × 10⁶ ESL। এই সবগুলো দেওয়া থাকলে আমাকে গ্রাফটা ইউজ করে সলিউশন বের করতে বলতেছে, কার থিকনেস কত হবে, থিকনেস কত হবে, ডি এর ভ্যালু কত হবে, এটা বের করতে বলতেছে। ঠিক আছে, তাহলে আমরা বের করে দেখি। আমাদের কে এর ভ্যালু থেকে শুরু করি। কে এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে কত, 72। রিড করি, এটা 10, এটা 15, 20, ঠিক আছে, এটা 30, এটা 40, সরি এটা 40, এটা 50। ঠিক আছে, 50, তারপর 50 এর পরে এটা হচ্ছে 100, কটা দাগ আছে, 60, 70, 80, 90, 100। দাগটাগুলো রিড করতে হবে। ঠিক আছে, কোনোটাতে হয়তো এক ঘর গেলে আপনার 10 ইউনিট যেতে পারে, কোনোটাতে এক ঘর গেলে 20 ইউনিট যেতে পারে। যেমন পরেরটাতে মনে হচ্ছে 20 ইউনিট যাবে, 100 থেকে 200, 100, তাহলে 120, 140, 160, 180, 200। 200 থেকে এটা হচ্ছে 400। ঠিক আছে, তাহলে এটা হবে 300, এটা হচ্ছে 300, 200, 220, 40, 60, 80, 300। 300 থেকে 400 মাঝখানে একটা দাগ, মানে 300, 350, 400। ঠিক আছে, 400 পরে আপনার এখানে কতগুলো দাগ পরে, 800 আছে। তাহলে দেখেন 400 পরে কি হয়, 400, 500, 600, 700, 800। ঠিক আছে, 500, 600, 700, 800। ঠিক আছে, তো এটা আপনাকে ওইভাবে বুঝে বুঝে রিড করতে হবে, বুঝে বুঝে রিড করতে হবে কয়টা দাগ আছে এবং দুইটা ভ্যালু কত দিচ্ছে। এটা 10, তাহলে এটা 15, এটা 20। 20 থেকে 50 এর মাঝখানে 20, 25, 30, 35, 40, 45, 50। ঠিক আছে, বুঝতে পারবেন নাকি পারবেন না? জি স্যার, পারবো। আরো জুম করে দেখলে আরো ভালো বুঝতে পারবেন। 300, 400, 500, 600, 700, 800।
ঠিক আছে, ওকে। স্যার আমাদের এই সবগুলো নোমোগ্রাফি প্রিন্ট করতে হবে না, যতগুলো নোমোগ্রাফ এখানে আছে? আপনাদের কোনটা পরীক্ষা আসবে আপনি তো জানেন না, পরীক্ষা কোনটা জি আসবে স্যার। আপনি জানেন জানেন না তো। না স্যার। তো যেটা আসবে সেটা ইউজ করবেন, বাকিগুলো রাখে দিবেন, ঠিক স্যার আছে। একদম এইখানে তো যেমন কিছু অ্যারো দেয়া আছে, একদম ব্ল্যাঙ্ক কোনো নোমোগ্রাফ কি পাওয়া যাবে? ব্ল্যাঙ্ক টমোগ্রাফ আমি পাই নাই, এটা সোর্স থেকে পাইতে পারেন, সোর্সেও দাগানো আছে নাকি আমি জানি না, ঠিক আছে। So, আমি বইয়ের ওকে টেল স্যার। দিই, এবং এই বইয়ের টেল দিই এবং বলি যে মানে আপনার একটা ডিফারেন্ট কালি দিয়ে আঁকতে, যাতে এটার সাথে ম্যাচ করে না যায়। ওকে স্যার। এটাতে বিভিন্ন কালার ইউজ করা ভালো, নীল কালার, লাল, লাল তো আপনার ইউজ করতে পারবেন না, নীল, সবুজ, হলুদ এগুলো ইউজ করলে তখন সহজে চোখে পড়ে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা মেজার গুলো দেখি, সহজ একদম। আমাদের 72 যাইতে হবে, সো এটা 50, 60, 70, একটু পরে 72। এর সাথে কানেকশন আছে হচ্ছে ইসি এর ভ্যালু দেওয়া আছে 5 × 10⁶, তাহলে 5 এর লাইন হচ্ছে আমার এই যে মাঝখানের লাইনটা, 3 থেকে শুরু হয়েছে 3, 4, 5, 6, 7, তাহলে এখান থেকে আমি একটা ভার্টিক্যাল লাইন টানবো, গিয়ে কাট করবে হচ্ছে 5 কে, 3, 4, এই যেটা হচ্ছে 5 নম্বর, 5 এর লাইন। সো 5 কে কাট করলে এই পয়েন্ট পাইলাম, এই পয়েন্ট থেকে কি করব, এই পয়েন্ট থেকে এক্স এক্সিস এর প্যারালাল লাইন টানবো, তাহলে এই পয়েন্ট আমি পাইলাম, ট্রানজিশন পয়েন্ট হিসেবে কাজ করতেছে, ট্রানজিশন লাইন হিসেবে কাজ করতেছে। এই পয়েন্ট পাইলাম, এই পয়েন্ট থেকে পরেরটা কি, কনক্রিট অফ মডুলাস অফ রাপচার, এটার ভ্যালু দেওয়া আছে কত, 650, 650 হচ্ছে এইটা, তাহলে এই পয়েন্ট এবং এই 650 এই দুইটাকে কানেক্ট করব, এক্সটেন্ড করে দেব, এই পয়েন্টকে কানেক্ট করব, এক্সটেন্ড করে দেব। অনেকে এগুলো ভুল করে, অনেকে এখানে এসে থামে যায়, ঠিক আছে, এখানে এসে থামে যায়, এখানে এসে থামলে হবে, এখানে এসে থামে পরেরটাতে চলে যায়, হবে না, ট্রানজিশন লাইন পর্যন্ত যেতে হবে, ঠিক আছে। যতগুলা ভ্যালু দেওয়া আছে সবগুলাই দেখেন আপনার সেটাকে ক্রস করে অন্যদিকে চলে গেছে, এক্সটেন্ড করে চলে গেছে, এই পয়েন্ট থেকে 650 কে টাচ করে এক্সটেন্ড করে এখানে চলে গেছে। ট্রানজিশন লাইনে আপনি ডিরেকশন চেঞ্জ করতে পারবেন, ট্রানজিশন লাইন না থাকলে পারবেন না। অনেকে এতটুকু পর্যন্ত আসে, পরেরটাতে চলে যায়, এখান থেকে 3.2 তে চলে যাবে, ভুল, ঠিক আছে। সো আপনাকে ওই পয়েন্টটা টাচ করে সামনে চলে যেতে হবে ট্রানজিশন লাইন পর্যন্ত, তারপর ট্রানজিশন লাইন থেকে পরেরটা দেখবেন, জে এর ভ্যালু কত দেওয়া আছে, 3.2, এখান থেকে 3.2 কানেক্ট করে এক্সটেন্ড করেন, আবার ট্রানজিশন লাইন দেওয়া আছে, ড্রেনেজ কোএফিসিয়েন্ট কত দেওয়া আছে 1, এখান থেকে 1 কে টাচ করে এক্সটেন্ড করেন, ভ্যালু কত আসছে, এটা 70, এটা 75, 75 এর একটু আগে মেবি 73 অথবা 74, 73 অথবা 74। পরের পেজে যাই, সো এই 74 থেকে শুরু করতেছি, 74 এবং ডিজাইন সার্ভিসিবিলিটি লস দেওয়া আছে, কত দেওয়া ছিল, ডিজাইন সার্ভিসিবিলিটি লস হচ্ছে 1.7, তাহলে এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1.5, এটা 2, 2.5, 3, এখান থেকে 1.7 কে ডি এর ভ্যালু, তার মানে ডি এর ভ্যালু আমি এখনো জানি না, তাহলে এখন আমাকে এদিক থেকে একটা স্ট্রেট লাইন টানতে হবে, বা এখান থেকে আরেকটা স্ট্রেট লাইন টানতে হবে এদিক থেকে, ওই দুইটা যে পয়েন্টটা কাট করবে সেটা হবে রেজাল্ট, যেটা আমি এখনো জানি না, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি করলাম, এখান থেকে আমি একটা স্ট্রেট লাইন টানে বসে থাকলাম, ঠিক আছে। এদিক থেকে আবার আসি, রিলায়েবিলিটি ভ্যালু, রিলায়েবিলিটি মেবি 95% ছিল, এবং আমার স্নটের ভ্যালু মেবি 0.3 ছিল, ঠিক আছে। রিলায়েবিলিটি 95%, স্নট হচ্ছে 0.29, ঠিক আছে। তাহলে আমার 95%, এটা 90, 95, 99, 99.9, 95 থেকে 0.29 দিয়ে একটা লাইন টানলাম ট্রানজিশন লাইন পর্যন্ত, এই পর্যন্ত আসলো। এরপর হচ্ছে আমার এটা দরকার, W18 দরকার, W18 কত, W18 দেওয়া আছে 5.1 × 10⁶, ঠিক আছে। তাহলে এখান থেকে এই যে 5, ঠিক আছে, এটা 1, 2, 3, 4, এটা হচ্ছে 5, তারপর 6, 7, 8,
9 10 তাহলে 5 এর একটু পরে 5.1 দিয়ে আমার এই ট্রানজিশন লাইন থেকে এক্সটেন্ড করে এটার এক্স এক্সিস পর্যন্ত টানবো। ট্রানজিশন লাইন থেকে শুরু করে 5.1 কে টাচ করে এক্সটেন্ড করে এক্স ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন, এক্স এর প্যারালাল একটা লাইন পাইছি, এদিক থেকে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল একটা লাইন পাইছি। দুইটা যেখানে কাট করবে, দুইটা যেখানে কাট করবে সেটা হচ্ছে আমার রেজাল্ট। তো এখন আমার পেভমেন্ট ডিজাইনের ক্ষেত্রে রেজাল্ট আমি যে কোনো ফ্র্যাকশন নিতে পারছি না। ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে দেখছিলাম রিজিডও একই, ঠিক আছে। সো আমার যদি ভ্যালু যাই আসুক না কেন আমি এটাকে হাফ ইঞ্চিতে কনভার্ট করে নিব, নেক্সট হাফ ইঞ্চিতে কনভার্ট করে নিব, ঠিক আছে। সো আমার আসলে জিনিসটার সলিউশন আসছে হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্টটা আপনি ভ্যালু 9 আর 10 এর মাঝখানে মেবি 9 পয়েন্ট সামথিং ধরতে পারেন, 9.8 বা 9.9 ধরতে পারেন। যেহেতু 9.9 আমি রাখতে পারবো না, আমি নেক্সট হাফ ইঞ্চিতে কনভার্ট করে নিব। তো এখানে নেক্সট হাফ ইঞ্চি হবে 10 ইঞ্চি। যদি আমার এই পয়েন্টে কাট করতো মেবি যে এই পয়েন্টে, ঠিক আছে, তাহলে 7-এর চেয়ে একটু বেশি মেবি 7.2, তার আমি অ্যান্সার বলতাম 7.5 ইঞ্চি, ঠিক আছে। যদি এখানে আসতো মাঝামাঝি 11.4 এর কাছাকাছি বা 12.4 এর কাছাকাছি, তখন বলতাম 12.5, ঠিক আছে। বুঝতে পারছেন? জি স্যার। স্যার W18 এর এই স্কেলটা থেকে আমরা এখানে স্ট্রেট লাইন দেয় না, আমরা তো স্ট্রেট লাইন একটা এক্সটেন্ড করে দিব, তাই না? W18 এটা এর থেকে স্ট্রেট লাইনই হবে, উপরের। তার মানে বুঝতে একটু ইয়া হচ্ছে জি স্যার। যে একটু ইয়া হচ্ছে, কিন্তু আসলে এটা স্ট্রেট লাইন হবে, নাহলে তার কোনো পসিবল নেই। আপনি এখান থেকে বাঁকাবেন জি কিসের স্যার, কোনো রেসপেক্টে? ট্রানজিশন এখান থেকে এই যে আপনার যে মনে হচ্ছে লাইন। যে সোজা না, এটা বাঁকাবেন কিসের রেসপেক্টে? কোনো তো জি আর স্যার। তো কোনো ভ্যালু নাই, তাই না? সো স্ট্রেট, পুরাটা স্ট্রেট লাইন। ওকে স্যার। সবগুলোর মানে প্রিন্সিপালটা সেম, যে আগে যতগুলো ছিল সবগুলাই আমার চেঞ্জ হবে শুধুমাত্র ট্রানজিশন লাইন। ভ্যালু যেগুলো থাকবে সেটাকে আসলে ক্রস করে চলে যায়, ক্রস করে চলে যায়, ক্রস করে চলে যাচ্ছে, ক্রস করে চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার এক্সাম্পল। কারো কোনো প্রশ্ন? এই অঙ্কগুলো করতে কত সময় লাগবে? হ্যাঁ, যদি সব সব যদি আমি ইনফরমেশন দিয়ে রাখি, এরকম যদি একটা স্ল্যাবের থিকনেস বের করতে বলি, কত সময় লাগা উচিত? 7-8 মিনিট। গুড, 7-8 মিনিট। এবং এই টাইপের অঙ্কই আমি দেই, কিন্তু এই টাইপের অঙ্ক স্টুডেন্টরা 20 মিনিট 30 মিনিটও শেষ করতে পারে না, পরে আমাকে বলে স্যার আপনি সময় দেন না স্যার। সমস্যাটা কি তাহলে? হ্যাঁ, এটা জাস্ট একটা গ্রাফ থেকে ভ্যালু বের করা, তাই না? জাস্ট গ্রাফ থেকে ভ্যালু বের করা। তো এইটা করতে তো 7-8 মিনিটের বেশি লাগার কথা না। কিন্তু তারপরে প্রত্যেকবারই পরীক্ষার সময় আমি যখন দেই, স্টুডেন্টরা বিশাল অভিযোগ করে, স্যার আপনি সময় দেন না, আপনার পরীক্ষার সময় থাকে না। 7-8 মিনিট তো নাইমুল বললো, অন্যরা কি বলেন? 7-8 মিনিটের বেশি কি এটা লাগা উচিত? হুম? কেন, কেন বেশি লাগে? স্যার কোশ্চেন বুঝতে একটু সময় লাগে স্যার। বুঝতে সময় লাগে। জি স্যার, আবার ওই যে এবিসিডি দিয়ে অনেক কিছু মানে ই করে দেওয়া হয়তো স্যার, সবকিছু আসলে হ্যাঁ, গুছাইতে গুছাইতে টাইম হয়ে যায়। এবিসিডি তো থাকতেই পারে, তো আপনার সমস্যা কি? এটা তো জাস্ট আমি করতেছি যাতে আপনি অন্যটা কপি না করেন। হ্যাঁ, তো এটাতে বুঝতে সমস্যা কি? যাই ধরুন না, ধরুন আপনার ট্রাফিক, আমি একটা ভ্যালু দিলাম যে এটার ভ্যালু হচ্ছে আপনার রোল ইনটু 22, রোল ইনটু 22 করতে কতক্ষণ লাগে? হ্যাঁ, রোল ইনটু 22 করতে কতক্ষণ লাগে? সময় লাগে? সময় তো লাগে না। হ্যাঁ,
স্যার প্রেসারে আবার মাঝে মধ্যে ভুলও হয়ে যায়, আবার নতুন করে করতে হয় স্যার। পরীক্ষার সময় তো স্যার প্রেসারটা একটু বেশি থাকে, আবার টাইমটা এর মধ্যে কম হয়ে গেলে প্রেশার যদি আরো প্রেসার ফিল হয়। প্রেশার হ্যান্ডেল করতে পারবেন না কেন বলেন? প্রেশারে যদি আপনি ব্রেকডাউন করেন তাহলে তো আপনি কখনোই বড় মঞ্চে পারফর্ম করতে পারবেন না। আপনার যতগুলা কি বলে লাইফ চেঞ্জিং জিনিস আসবে সবগুলো আপনি আন্ডার প্রেশার পরীক্ষা দিতে হবে। আপনি বিসিএস পরীক্ষা দিবেন আন্ডার প্রেশার, আপনি যখন অ্যাডমিশন টেস্ট দিবেন, মাস্টার্স করতে যাবেন আন্ডার প্রেশার। কোন পরীক্ষাটা আপনার আন্ডার প্রেশারে থাকবেন না আপনি? এমন একটা পরীক্ষার কথা বলেন যেখানে আপনি রিল্যাক্স ভঙ্গিতে পরীক্ষা দিবেন এবং পরীক্ষা থেকে বের হয়ে আসবেন, এরকম একটা পরীক্ষা আছে? এগুলোতে তো আপনারা সবাই একসাথে একসাথে পাস করতেছেন। যে পরীক্ষা হচ্ছে কম্পিটিশন, পরীক্ষা দিবে 4 লাখ মানুষ, চাকরি পাবে 400 জন। কি হিউজ প্রেশার, পার্সেন্টেজ করে দেখেন। বলেন কোন পরীক্ষাটা আপনি রিল্যাক্স ওয়েতে দিতে পারবেন, কোন পরীক্ষাটা? এবং এই সিম্পল প্রেশার যদি আপনি হ্যান্ডেল করতে না পারেন, পরবর্তী কোনো প্রেশার দিতে আপনি আপনি তো জাস্ট টোটালি ব্রেকডাউন করবেন। এই জিনিস কিভাবে হ্যান্ডেল করতে হয় এটাও কিন্তু মানে একটা ইমপ্রুভমেন্টের ব্যাপার। এটাও একটা ইমপ্রুভমেন্টের ব্যাপার। যেমন আপনারা সবসময় পরীক্ষা দিয়ে আসতেছেন মিড 1 মিড 2 ফাইনাল, আমার মনে হয় আপনাদের মাঝে মধ্যে 3 ঘন্টার পরীক্ষা দেওয়া উচিত। স্যার মাঝে মধ্যে 3 অফলাইন ঘন্টার পরীক্ষা অফলাইন দেওয়া হইলে উচিত। স্যার 3 ঘন্টার পরীক্ষা দেওয়া যেত স্যার। অনলাইনে স্যার কেন না জানি মানে হয় না স্যার আসলে। আচ্ছা অফলাইনে যত অনলাইনে দিয়ে পরীক্ষা, না, অফলাইনে অফলাইনে অ্যাটলিস্ট স্যার, দেওয়া উচিত। অফলাইনে যতবার পরীক্ষা দিছি স্যার মানে স্যার সবকিছু মিলেই মানে কোয়েশ্চেনও এরকম হয়েছে, পরীক্ষা সম্পূর্ণ শেষও করে আসা গেছে। অনলাইনে স্যার কেন জানি হচ্ছে না স্যার। যেটা বলতেছিলাম যে 3 ঘন্টার পরীক্ষা আপনাদের দেওয়া উচিত এই সেন্সে যে আপনারা যে পরীক্ষাগুলো দিচ্ছেন সবগুলোই শর্ট সিলেবাসের। তো কতগুলো পরীক্ষা যদি এমন হইতো যে আপনার পুরা সেমিস্টারের সিলেবাস আপনাকে একবারে অ্যাবজর্ব করা লাগতো, হ্যাঁ, তখনও কিন্তু অন্য ধরনের একটা আপনার মেন্টাল অ্যাবিলিটি দরকার পড়ে। ঠিক আছে, শর্ট সিলেবাস, আপনার মাথায় অল্প জিনিস রাখা লাগতেছে। যখন এই সিলেবাসটাই আপনার 3 গুণ হবে তখন অনেক বেশি জিনিস রাখা লাগতেছে। ঠিক আছে, তখন কিন্তু মানে অন্য ধরনের একটা আপনার অ্যাবিলিটি গ্রো করে মানুষের মাঝখানে, এগুলো প্র্যাকটিসের মাধ্যমেই হয়। আপনার যে সবগুলাই শর্ট মানে মিড 1 মিড 2 ফাইনাল দিয়ে আসতেছেন, এটা কিন্তু আপনাদের ভবিষ্যতে যেসব আপনাদের 3 ঘন্টার পরীক্ষা দেওয়া লাগবে সেগুলোতে আপনাদের জন্য নেগেটিভ হিসেবে কাজ করবে। কারণ আপনাদের 3 ঘন্টার পরীক্ষা দেওয়ার জন্য যে ধরনের স্ট্যামিনা দরকার, যে ধরনের একটা এক্সপেরিয়েন্স দরকার, সেটা আপনার থাকবে না, তাই না? যেমন আপনারা নিজেরাই বুঝতে পারেন যারা হচ্ছে বেশি T20 খেলতে থাকবে, একদম পিটায় চলে আসো, হ্যাঁ, কিন্তু টেস্ট ম্যাচে হচ্ছে বসে বসে থাকো, উইকেট দেওয়া যাবে না। দুই রকমের অ্যাপ্রোচ। তো যারা হচ্ছে এই 1 ঘন্টার পরীক্ষা দিয়ে অভ্যস্ত, তারা যখনই 3 ঘন্টা পরীক্ষা দিতে যাবে দেখা যাবে যে 1.5 ঘন্টা পর তার হাতে লিখতেই পারতেছে না, হাত ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে, লিখতেই পারতেছে। তো ওইভাবে কি চিন্তা করা হবে? না, চিন্তা করা হবে 3 ঘন্টার জন্য, তাই না? তো সেই হিসেবে আমার মতে অ্যাকচুয়ালি 2 ধরনেরই সিস্টেম থাকা উচিত ছিল, 2 ধরনেরই সিস্টেম থাকা উচিত ছিল। আচ্ছা, ঠিক আছে, তা আমি প্রসিড করি। সো আমরা মোটামুটি এটার অ্যাপ্লিকেশন বুঝলাম কিভাবে বের করে। এখন আমরা এই রিলেটেড কতগুলো অঙ্ক করার চেষ্টা করি। মেবি রিজিটটা যেহেতু আগে দেখলাম, রিজিটটাই করি।
মানে এস নট পর্যন্ত বলা হয়েছিল, এখন আরো কিছু বলেছে। The final point to be covered with regard to pavement design relates to the case where there are multiple lanes of a highway. So এটা হচ্ছে আপনার ওই যে লেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটার কথা বলেছে, লেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। সো আমার তিনটা একাধিক লেন যদি থাকে তাহলে কোনটাতে কত যাবে সেটার সম্পর্কে একটা চার্ট দেওয়া আছে। সো এই চার্টটা ওই চার্টটা ভ্যালু মেবি সেমই, ঠিক আছে, ক্রস চেক করে নিয়েন, ঠিক আছে। সো বইয়ে এই চার্ট দেওয়া আছে যে ডিরেকশনাল লেন কতগুলো, সেটার উপর বেস করে হচ্ছে আমার লেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা কত হবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা অঙ্ক দেখি। রিজিড পেভমেন্ট দিয়ে আগে শুরু করি, পরে ফ্লেক্সিবলে যাব। Rigid pavement is to be designed to provide a service life of 20 years and has an initial PSI of 4.4 and TSI of 2.5. The modulus of subgrade reaction is determined to be 300 PCI. K এর ভ্যালু দেওয়া আছে। For design, daily car, pickup truck, light van traffic is 20,000. এই ধরনের গাড়িগুলোর সংখ্যা হচ্ছে 20,000। And daily truck traffic consists of 200 passes of single unit trucks with single and tandem axle. So এখানে হচ্ছে ট্রাফিকের ইনফরমেশনটা দিচ্ছে। ডেইলি কার, পিকআপ ট্রাক, লাইট ভ্যান ট্রাফিক এগুলো হচ্ছে 20,000। 200টা থাকবে হচ্ছে সিঙ্গেল ইউনিট ট্রাক, যাতে সিঙ্গেল এবং ট্যান্ডেম এক্সেল থাকবে। 410টা থাকবে হচ্ছে ট্রাক্টর, সেমি ট্রেলার ট্রাকস উইথ সিঙ্গেল, ট্যান্ডেম, ট্রিপল এক্সেল, ঠিক আছে। এবং এক্সেলের লোড গুলো দেওয়া আছে। কার, পিকআপ, লাইট ভ্যানের জন্য প্রতি এক্সেল সিঙ্গেল এক্সেল, হ্যাঁ, দুইটা 2,000 পাউন্ডের সিঙ্গেল এক্সেল। সিঙ্গেল ইউনিট ট্রাকের জন্য হচ্ছে 10,000 যদি সিঙ্গেল এক্সেল হয়, 22,000 ড্রাইভ ট্যান্ডেম এক্সেল হইলে, ঠিক আছে। যেটা ট্র্যাক্টর, সেমি ট্রেইলার, সেটার ভ্যালু দেওয়া আছে। স্টিয়ারিংটা হচ্ছে 12,000 সিঙ্গেল এক্সেল, 18,000 ড্রাইভ ট্যান্ডেম এক্সেল, 50,000 হচ্ছে ট্রেইলার ট্রিপল এক্সেল। অর্থাৎ এখানে তিনটা এক্সেল আছে একসাথে। আমরা আগে একটা ছবি দেখেছিলাম বিশাল একটা ট্রাকের যে পিছনে দুইটা এক্সেল পাশাপাশি থাকে, যেটাকে ট্যান্ডেম এক্সেল বলেছিলাম। এবং যদি পাশাপাশি তিনটা এক্সেল থাকে সেটাকে হচ্ছে ট্রিপল এক্সেল বলা হচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে ট্রাক্টরের ক্ষেত্রে। Reliability 95%, overall standard deviation 0.45, modulus of elasticity 4.5 million per inch square, moles of rupture 900, load transfer 3.2, drainage coefficient 1. Determine the required slab thickness. পারা যাবে? পারা যাবে অঙ্কটা? আমি যে এক্সাম্পলটা দেখালাম এর সাথে ভ্যারিয়েশন কোথায় এখানে? স্যার এই যে এখানে বিভিন্ন এক্সেল এর লোড গুলো দেয়া আছে। গুড। আগেরটাতে আমার একটা ফিক্সড ইএসএল লোড ছিল, এখানে হচ্ছে ইএসএল লোডটা নাই, ইএসএল লোডটা ক্যালকুলেট করে নিতে হবে। ইএসএল লোডটা ক্যালকুলেট করে নিতে হবে, ঠিক আছে। ক্যালকুলেট করার সময় যে চ্যালেঞ্জটা আমরা ফেস করি, আগের বারও ফেস করছিলাম ফ্লেক্সিবল পেভমেন্টের সময়, যেটার কারণে এই অঙ্কটা আবারও হচ্ছে ট্রায়াল এন্ড এরর মেথডে চলে যাবে। সেটা কি? ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর। ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর যখন আমি ইউজ করব, ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর যখন আমি ইউজ করব তখন হচ্ছে আমার থিকনেসটা কাজে লাগে, যেটা চার্টের মধ্যে দেওয়া আছে। এই যে আপনার এক্সেল লোড কত এবং আপনি স্ল্যাবের থিকনেস কত ধরতেছেন, এইটার উপর বেস করে আপনার লোড ইকুইভ্যালেন্স ফ্যাক্টরটা আপনি পাবেন। আপনার স্ল্যাবের থিকনেস ফার্স্ট একটা ধরে নিতে হবে, অ্যাজিউম করে নিতে হবে। স্ল্যাবের থিকনেস যদি না ধরেন, ঠিক আছে, তাহলে আপনি কিন্তু ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর পাচ্ছেন না। সো আমার অ্যাপ্রোচ হবে, আমি প্রথমে একটা স্ল্যাবের থিকনেস ধরে নিব, সেই স্ল্যাবের থিকনেসের রেসপেক্টে আমার ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর ধরে লোড ক্যালকুলেট করে তারপরে বের করে দেখবো যে আলটিমেটলি এই স্ল্যাবটা আমার ইনিশিয়াল স্ল্যাবটা ফাইনাল স্ল্যাবের সমান হচ্ছে নাকি। যদি সমান হয় তাহলে রেজাল্ট মিলে গেল, যদি না হয় নেক্সট ট্রায়ালে যেতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রসিড করে দেখি কি করছে। সো
So because the Excel load equivalency factors presented in table 4 points, 1 minute. Acha. So because the Excel load equivalency factors presented in table 4.6, 4.7, 4.8 are a function of slab thickness D, we have to assume a D value to start the problem. Later we will arrive at a slab thickness and check to make sure that it is consistent with our assumed value. So এখানে প্রথমে ধরে নিয়েছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি ধরার পরে তাহলে আমার 18 কিপ ESL বের করতেছে কার, ট্রাক, লাইট ভ্যান সবগুলোর জন্য। লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর 4.6 থেকে 10 ইঞ্চির জন্য পাচ্ছে 0.0002। এটা তো আপনারা বের করতে পারবেন, এটা দেখানো লাগবে। তারপরে কোনটা কোন টেবিল থেকে বের করতেছে খেয়াল রাখতে হবে। প্রথম টেবিলটা 4.6 হচ্ছে সিঙ্গেল এক্সেল এর জন্য। আপনি যখন 2 কিপ নিচ্ছেন, 2000 পাউন্ড ছিল, 2 কিপ নিচ্ছেন, তখন সেটার ভ্যালু পাইছে 0.0002। যখন 10 কিপ সিঙ্গেল এক্সেল নিছে পাইছে 0.081। ঠিক আছে, 12 কিপ সিঙ্গেল এক্সেল নিছে পাইছে 0.175। 2, 10, 12 দেখি আসি। 10, 2 এর জন্য হচ্ছে এটা 0.0002, 10 এর জন্য হচ্ছে এই যে এটা 0.081, আর লাস্টেরটা কত ছিল ভুলে গেছি। স্যার 12 ছিল একটা। 12 জন্য হচ্ছে 0.175। এখান থেকে ভ্যালুগুলো নেওয়া যাবে। সো এটা হচ্ছে সিঙ্গেল এক্সেল এর জন্য ছিল, এই জন্য সিঙ্গেল এক্সেল গুলো দেখাইলাম। এরপরটা হচ্ছে ট্যান্ডেম এক্সেল এর জন্য, তারপরটা হচ্ছে ট্রিপল এক্সেল এর জন্য। আপনার থিকনেস জানা আছে, লোড জানা থাকলে আপনি ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর বের করতে পারবেন। এখানে প্রত্যেকটা ইকুইভ্যালেন্সি বের করে দেখাইছে। টেবিল থেকে জাস্ট ভ্যালু রিড করছে, একটা ভ্যালু এখানে, আর দুইটা ভ্যালু এখানে, তিনটা ভ্যালু। ঠিক আছে। আবার এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে কার, পিকআপ, লাইট ভ্যান এগুলোর জন্য 2 কিপ সিঙ্গেল এক্সেল এর ভ্যালু হচ্ছে এত 0.0002, কিন্তু এখানে কোশ্চেন আবার বলা আছে, কোশ্চেনে বলা আছে 2টা 2 কিপের সিঙ্গেল এক্সেল, এখানে ডাবল আছে। তাহলে আমার যে ইকুইভ্যালেন্সি ফ্যাক্টরটা আছে সেটাকে ডাবল করা লাগবে। দুইটা, একটার জন্য হচ্ছে 0.0002, এখানে দুইটা আছে, তাহলে এটা ডাবল করা লাগবে। সো এই জন্য হচ্ছে this gives an 18 kp ESL total of 0.0004 for each vehicle। তাহলে এখান থেকে আমার ফ্যাক্টর বের হয়ে গেল। এরপরে জাস্ট কাজ হচ্ছে আমার টোটাল লোডটা বের করা। টোটাল লোডটা বের করা আমার ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর ইনটু লোড, ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর ইনটু লোড, ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর ইনটু লোড। ঠিক আছে। সো আপনার কার, পিকআপ, লাইট এগুলোর জন্য 0.004 পাইছি, এটা লোড হচ্ছে 20,000। আপনার যেগুলা ট্রাক, সিঙ্গেল ট্রাক হচ্ছে তার লোড দ্বারা মাল্টিপ্লাই করছি 200। ঠিক আছে, যে 200 হচ্ছে নাম্বার অফ পাস, সরি নাম্বার অফ অবজারভেশন দ্বারা মাল্টিপ্লাই করতেছি 200। প্রথমটা ছিল 20,000, 20,000 দ্বারা মাল্টিপ্লাই করছি, পরেরটা হচ্ছে 200 দ্বারা মাল্টিপ্লাই করছি, আর আপনার এই ট্রেইলার ট্রাক্টরের জন্য হচ্ছে 410 দ্বারা মাল্টিপ্লাই করছি, 410 দ্বারা মাল্টিপ্লাই করছি। এইভাবে করে আমি টোটাল ইএসএল এর লোড পাচ্ছি হচ্ছে 18 কিপের ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড পাচ্ছি হচ্ছে 1449.27, এবং এটা হচ্ছে কারেন্ট কন্ডিশনে। ঠিক আছে, একদিনের জন্য, কারণ এগুলো সবগুলো আছে একদিনের জন্য বলা আছে, ডেইলি। ঠিক আছে, ভ্যালুটা কই বলা আছে, ডেইলি। ঠিক আছে, এখন ডেইলি আগে কনভার্ট করা লাগবে কিসের জন্য, ইয়ারলি, তারপর হচ্ছে ডিজাইন লাইফ। তাহলে একদিনে যদি এতগুলা চলে, একদিনে 1,500 চলে, এক বছরে চলবে 1,500 ইন্টু 365।
টোটাল স্যার এখানে পাস বলতে কি কতগুলো ট্রাক অথবা কতগুলো প্যাসেঞ্জার কার পাস করতেছে সেটার কথা বলতেছে? হ্যাঁ ওকে স্যার। তাহলে আমি পাইলাম এই সংখ্যাটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 10 মিলিয়ন, সো 10.5 মিলিয়ন পাইলাম। সো এখন এটা যদি আমার পাওয়া হয়ে থাকে তাহলে আমি আইদার ইকুয়েশন ইউজ করে 4.4 ইকুয়েশন ইউজ করে অথবা আমার নোমোগ্রাফটা ইউজ করে আমি ডি এর ভ্যালুটা বের করতে পারবো। ঠিক আছে, পারবো না? ইয়েস স্যার। ঠিক আছে, সো এরা বের করছে, এরা বের করে সরাসরি আমাকে উত্তর বলতেছে। নোমোগ্রাফ ইউজ করে তারা পাচ্ছে যে, অথবা ইকুয়েশন ইউজ করতে পারেন, সমস্যা নাই, ইকুয়েশন ইউজ করতে পারেন। ইকুয়েশনে সবগুলো ভ্যালু জানা থাকলে ওগুলো চাপ দিলে আপনার বের হয়ে যাবে। তবে ইকুয়েশনটা মানে বের করা হয়তো আপনাদের জন্য একটু কঠিন হবে, কারণ ইন এ সেন্স যে হচ্ছে ইকুয়েশনে আসলে এই দিকে আপনার ডিটা নাই, ডিটা আছে এইখানে এবং এটা উপরে নিচে দুই ভাগই আছে, উপরে আছে নিচে আছে, এখানে আছে এখানে আছে। সো এটা আপনি সরাসরি আসলে বের করতে আপনার জন্য কঠিন হবে। বের করতে গেলে কি করতে হবে, ডিটাকে আপনাকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে আরেকদিকে, তারপরে বাকিগুলোকে রাখতে হবে অন্যদিকে। নাহলে হচ্ছে আপনার এটাকে আসলে সলভ করার জন্য আপনার ডিফারেন্ট কোনো ওয়ে ফলো করতে হবে। সো সেই হিসেবে আমি মনে হয় যে নোমোগ্রাফ ইউজ করাটাই সহজ, নোমোগ্রাফ ইউজ করাটাই অনেক সহজ। ঠিক আছে, যদি আপনার ডি বের করা লাগে। আর যদি আপনার বের করা লাগে হচ্ছে আপনার কি বলে ট্রাফিক লোড, তাহলে আপনি সরাসরি ইউজ করতে পারেন, তখন তো ডি এর ভ্যালু আপনার জানা থাকবেই, তখন এগুলো বসে দিলে বেরো যাবে। ঠিক আছে, সো সেই হিসেবে আমার ডি এর ভ্যালু নোমোগ্রাফ থেকে পাচ্ছে হচ্ছে 9.21 ইঞ্চি। ঠিক আছে, 9.21 ইঞ্চি। ঠিক আছে, সো 9.21 ইঞ্চি আমার 0.5 রেঞ্জের মধ্যে পড়তেছে না, তাই না? 0.5 রেঞ্জের মধ্যে পড়তেছে না, কারণ আমরা সবগুলো কি 0.5 রেঞ্জের মধ্যে বলি। 9.21 যদি আসে তাহলে আমি এটাকে কত লিখবো, মেবি 9.5 লিখবো, 10 তো আর লিখবো না। তো একটা হাফ ইঞ্চের একটা গ্যাপ থাকে যাচ্ছে, হাফ ইঞ্চের একটা গ্যাপ থাকে যাচ্ছে, এই জন্য এটাকে ফাইনাল রেজাল্ট বলে কাউন্ট করা যাচ্ছে না। ঠিক আছে, আমার যদি আসতো 9.75 তাহলে আমি সেটাকে 10 বলে কনভার্ট করে বলতাম যে হ্যাঁ আমারটা ম্যাচ করে গেছে। ঠিক আছে, যেহেতু 9.21 আসছে এবং এটাকে আমি রাউন্ড আপ করলে আমি 9.5 পাচ্ছি, সো আমি কিন্তু এটাকে আমি নিতে পারছি না। সো আমাকে আবার সেকেন্ড ট্রায়াল দিতে হবে। সো সেকেন্ড ট্রায়াল কত ধরছে, সেকেন্ড ট্রায়ালের জন্য ডি এর ভ্যালু এবার ধরছে 9। ঠিক আছে, ডি এর ভ্যালু ধরছে 9, 9 এর জন্য আবার আরেকবার সবগুলার ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর বের করা লাগছে। ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর বের করে এবার টোটাল লোড সিঙ্গেল ডে এর জন্য পাইছে 1418, এটাকে কনভার্ট করছে, এবার আসছে 10 মিলিয়ন। ঠিক আছে, সো এবার আসছে 9.17। তো মেবি 9 না ধরে 9.5 ধরলে বেটার আসতো। ঠিক আছে, 9 না ধরে 9.5 ধরলে মেবি সেকেন্ড ট্রায়ালেই ম্যাচ করে। তো যদি এরা বলছে দিস ইজ ভেরি ক্লোজ টু দ্য অ্যাজিউম d is equal to 9 inches and only a minor change from the 9.21 inch previously obtained, so the to be conservative we would round up the nearest 0.5 inch and make the slab 9.5 inch. ঠিক আছে, তো সেকেন্ড ট্রায়ালে যদি বুদ্ধি করে 9.5 দিত তাহলে কিন্তু হয়ে যেত। ঠিক আছে, তো তখন এই এক্সপ্লেনেশনটা লেখা লাগতো না। ঠিক আছে, সো আমার মনে হয় 9.5 দিলেই এই রেজাল্টটা পারফেক্ট চলে আসতো। ঠিক আছে, বুঝতে পারছেন? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। ওকে, নেক্সট হচ্ছে রিজিড পেমেন্ট ডিজাইন উইথ ট্রাফিক ডিস্ট্রিবিউশন বাই লেন। In 1996, a rigid pavement on a northbound section of interstate highway was designed with a 12-inch PCC slab. Already আমার 12 ইঞ্চের একটা PCC slab কনস্ট্রাক্ট করা হয়েছিল, হ্যাঁ, নর্থবাউন্ড সেকশন অফ ইন্টারস্টেট হাইওয়ে। বৈশিষ্ট্য দেওয়া আছে, ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে। ইসি এর ভ্যালু হচ্ছে 6 × 10⁶, মডুলাস অফ রাপচার দেওয়া আছে 800, load transfer coefficient 3, initial PSI 4.5, terminal TSI 2.5, standard deviation 0.45, K value 190 PCI, reliability 95%, drainage coefficient 1, সব ভ্যালু দেওয়া আছে। এখন কি বলতেছে, the pavement was designed
trucks with 1 kip single axle, 120 kip single axle, and 135 kip tandem axle. So ট্রাফিকের বৈশিষ্ট্যটা এখানে বলা আছে। Effect of all other vehicles was ignored. So ট্রাক্টর, সেমি ট্রেলার, ট্রাক টাইপের গুলা এই জিনিসগুলাই হচ্ছে আমার এফেক্ট ফেলতেছে, বাকিগুলো হচ্ছে আমার ইনফাইনাইট বার চললেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, 116 kip single axle, 120 kip single axle, 135 kip tandem axle was conservatively designed. তাহলে আমার ওখানে হচ্ছে এক ডিরেকশনে মেবি 4টা লেন আছে, নর্থ বাউন্ড মানে নর্থের দিকে যাচ্ছে এরকম 4টা লেন আছে, সাউথের দিকে যাচ্ছে সেটাও হয়তো আরো 4টা লেন থাকতে পারে। বলে নাই কিছু। তাহলে এখন আমার জানতে চাচ্ছে যে ট্রাফিকের একটা ভ্যালু জানতে চাচ্ছে। আমার নর্থ বাউন্ড ডিরেকশনে প্রতিদিন কতগুলা ট্রাক চলতো, ঠিক আছে, ক্যালকুলেশনের সময় আমরা প্রতিদিন নর্থ বাউন্ডে কতগুলা ট্রাক্টর, সেমি ট্রেলার, ট্রাক চলতো সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এটা আগের তুলনায় অনেক স্ট্রেট ফরওয়ার্ড হবে যেহেতু আমার যে ট্রাক এররে যাচ্ছে না। সো দেখি কিভাবে করছে। স্ল্যাবের থিকনেস 12 ইঞ্চি দেওয়া আছে, আবার ট্রাফিক এরকম দেওয়া আছে। সো 16 কিপ সিঙ্গেল এক্সেল ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর টেবিল থেকে বের করতে পারবো, 20 কিপ সিঙ্গেল এক্সেল ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর টেবিল থেকে বের করতে পারবো, 35 কিপ ট্যান্ডেম এক্সেল ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর টেবিল থেকে বের করতে পারবো। ঠিক আছে, নোট দ্যাট দ্য ভ্যালু অফ 2.245 ফর দ্য 35 কিপ linearly interpolation uses 34 and 36 kips. ঠিক আছে, তো এখানে যে ভ্যালুটা, এই ভ্যালুটার জন্য ইন্টারপোলেশন করা লাগছে, কারণ আমার চার্টটা যদি আমি দেখে আসি তাহলে দেখবো যে আসলে বেজোড় সংখ্যক কিন্তু নাই, সবগুলো হচ্ছে জোড় সংখ্যক দেওয়া আছে। ঠিক আছে, ট্যান্ডেম এক্সেল, ঠিক আছে, আমার 35 কিন্তু দেওয়া নাই, আমার দেওয়া আছে 34, দেওয়া আছে 36। তাহলে আমাকে কি করতে হবে, আমার স্ল্যাবের থিকনেস হচ্ছে 12, 12 এর জন্য 34 হচ্ছে 1.97, 36 এর জন্য হচ্ছে 2.52। তাহলে যেহেতু আমার 35 এরটা বের করতে হবে, এই দুইটা যোগ করে এভারেজ করতে হবে, ইন্টারপোলেশন করা লাগবে। ঠিক আছে, এটা সবসময় করা লাগবে, আগের গুলাতে করা লাগবে, ফ্লেক্সিবল পেভমেন্টের সময় করা লাগবে, পিসিএ মেথডেও করা লাগবে, এখানেও করা লাগবে। ঠিক আছে, যেটাই নিই না কেন সবগুলোতে ইন্টারপোলেশন আমার করা লাগবে। সো এখানে ইন্টারপোলেশন কথাটা বলে দিচ্ছি না, 1.97 আর 2.52 এর আমার ইন্টারপোলেশন করা লাগবে। সো ইন্টারপোলেশন করে আমার 2.245 পাইছে, তারপরে সবগুলো আপনার যোগ করে 4.438 পাইছে, 4.438, 18 কিপ ইএসএল পার ট্রাক। ঠিক আছে, তাহলে এখন আমার বাকি সব ভ্যালু দেওয়া আছে, পিএসআই, টিএসআই, ডেল্টা পিএসআই, এগুলো সবগুলোর বেসিসে এখন আমি ট্রাফিক বের করতেছি। ঠিক আছে, জেডার এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমার ট্রাফিক আমি বের করতেছি, W18 এর ভ্যালু কত আসতেছে। W18 এর ভ্যালু আমি কিভাবে বের করতে পারি, আইদার আমি ইকুয়েশন বের করতে পারি, এটা আগের চেয়ে সহজ হবে। ঠিক আছে, আগের চেয়ে সহজ হবে ইকুয়েশন। ঠিক আছে, কারণ হচ্ছে W18 টা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডে আছে। ঠিক আছে, সো সেখান থেকে আমি 39 মিলিয়ন পাচ্ছি, 18 কি পিএসএল। ঠিক আছে, আর এটা এভাবে না করে নোমোগ্রাফ দিয়ে বের করতে পারি। নোমোগ্রাফের জন্য হচ্ছে এবার সিস্টেমটা হবে ডিফারেন্ট, অ্যাপ্রোচটা হবে ডিফারেন্ট। এখানে হচ্ছে জাস্ট আমার এখানে 12 বরাবর চলে আসবো, তারপর এদিকে নিচে নামবো, নিচে নামার এখানে যেখানে কাট করবে এই পয়েন্ট আর এদিকের পয়েন্ট, এই দুটার ম্যাচ লাইন আপনার অ্যাড করে যেখানে কাট করবে, ধরেন এখানে 12, তো 12 বরাবর এখানে নিচে নামে আসলাম, এখানে আসলো, আর এই দিক থেকে আমার এই দুইটা যোগ করলে আমার ট্রাফিকটাকে যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টটা হবে আমার ট্রাফিক এরিয়েশন। ঠিক আছে, বুঝতে পারছেন? স্যার 12 বরাবর যখন নিচে চলে আসবো, এটা কি ডিরেক্ট W18 এর স্কেলটার উপর চলে আসবো? না, এখানে থামতে হবে, 12 থেকে ওকে স্যার,
টানবে, এখানে থামবেন, এই পয়েন্ট এবং এখান থেকে আগায় আসে যে পয়েন্টে আসবে, ধরেন এখানে আসলো, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটা কানেক্ট করবেন। কানেক্ট করলে এখানে যে পয়েন্টে আপনার কাট করবে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমার টোটাল পাইলাম এত, সো এটা হচ্ছে আমার কিউমুলেটিভ 365 দিন 20 বছর সবকিছু মিলায় টোটাল হচ্ছে এতটা। এখন আমাকে বের করতে বলছে অ্যাকচুয়ালি প্রতিদিনে কতগুলো ট্রাক চলবে। এটা ছিল টোটাল এত কিপ ইএসএল, 18 কিপ ইএসএল এই ভ্যালু, এটাকে আমি 365 দ্বারা ভাগ করতেছি, 20 বছর দ্বারা ভাগ করতেছি, এবং আমার যে ফ্যাক্টরটা আমি পাইছি 4.434 এটা দ্বারা ভাগ করতেছি। এটা ভাগ করলে আমি আলটিমেটলি পাচ্ছি আমার 1227 ট্রাক পাই। প্রতিদিন হচ্ছে আমার 1227টা ট্রাক যাতায়াত করতে পারবে এই ডিজাইনের পার্সপেক্টিভে। How many tractor semi-trailer trucks per day were assumed to be travel in the northward direction? প্রতিদিন এতগুলা ট্রাক ট্রাভেল করতে পারবে। ঠিক আছে, এখন আরেকটা জিনিস কনসিডার করছে, সেটা হচ্ছে যেহেতু আমার লেন ছিল 4টা এবং আমরা জানি যে একাধিক লেন থাকলে আপনার একটা লেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর চলে আসে। ঠিক আছে, লেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর চলে আসে। So to determine the total directional volume, the total number of northbound trucks we net 0.7 from PDL for a conservative design on a 4-lane high lane distribution factor দেখে আসি। আমার যদি একটা লেন থাকে ওই এক লেনের উপর 100% লোড যাবে স্বাভাবিক। যদি দুইটা লেন থাকে তাহলে তারা ভ্যারি করে 0.8 থেকে 1, তিনটা লেন থাকলে 0.6 থেকে 0.8, চারটা লেন থাকলে 0.5 থেকে 0.75, অর্থাৎ চারটা লেন আছে কোন লেনটা কতটুকু ইউজ হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে 0.5 থেকে 0.75। নর্মালি আগে ফ্লেক্সিবল পেভমেন্টের অঙ্কে যখন এরকম দুইটা লেন ছিল আমরা 0.9 ধরছিলাম, হচ্ছে এভারেজটা ধরছিলাম বা মিড পয়েন্টটা ধরছিলাম। কিন্তু এখানে আমরা 0.5 থেকে 0.75 এর মধ্যে হায়ার ভ্যালুটা ধরতেছি কেন? কারণ আমার ডিজাইনের ক্ষেত্রে কনজারভেটিভ ওয়েটা বলা আছে, কনজারভেটিভ টার্মটা লেখা আছে। ঠিক আছে, কনজারভেটিভ টার্মটা লেখা আছে, সো ওইটা দ্বারাই আমরা ইউজ করব। এখানে দেখেন কই লেখা আছে যে কনজারভেটিভলি ডিজাইন। ঠিক আছে, যেহেতু কনজারভেটিভ ডিজাইন করছে এজন্য আমরা হায়ার ভ্যালুটা ধরতেছি, তাহলে আমার ডিজাইন লেন W18 আমরা পেলাম 1227.76 ট্রাকস পার ডে। এটাকে আমার প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন লেন ফ্যাক্টর দ্বারা ভাগ দিলাম, তাহলে আমার আসলো 1637 ট্রাক পার ডে। ঠিক আছে, স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থামি, অ্যাটেন্ডেন্স নেই, তারপরে শেষ হবে। সো আপনাদের এই সপ্তাহে তো 3টা ক্লাস, একটা আজকে নিলাম, তারপরে সোমবার নেব, আবার বুধবারে নেব, এবং আপনাদের তারপরে হচ্ছে 9 তারিখে হচ্ছে মিড 1। ইয়েস স্যার। 9 তারিখে হচ্ছে মিড 1, তাহলে আপনারা 7 তারিখে একটা ক্লাস টেস্ট দেন। ওকে স্যার। 7 তারিখে একটা ক্লাস টেস্ট দেন, এবং ক্লাস টেস্টের সিলেবাস পরে ডিসাইড করি, এই সপ্তাহটা পড়াই, তারপরে ডিসাইড করবো যে কিসের উপরে দেওয়া যায়। ঠিক আছে, ওকে স্যার। স্যার বলেন। স্যার ল্যাবের ক্যালকুলেশনে একটা কোশ্চেন ছিল, এটা কি স্যার রোল কলের পরে করব? আপনার ওগুলো পরে করেন। হ্যাঁ, ওকে স্যার। রেসপন্ড টু নেম কল প্লিজ। তামান্না নাই, রাকিব